বিদেশে পলাতক তারেক জিয়ার অর্থের উৎস কি জানতে চান প্রধানমন্ত্রী। লন্ডনে নাগরিক সভায় বললেন বিএনপির কোনো দেশপ্রেম নেই। তারেক জিয়াকে জিজ্ঞেস করেন না কোথা থেকে অর্থ পায়। জনগণের সম্পদ লুট করে তারা বিলাসিতা করে, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। সরকার প্রধানের যুক্তরাজ্য সফরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নতুন ভাড়ায় চলছে গণপরিবহন। 3 দিন পর যান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরলেও বর্ধিত ভাড়ায় যাত্রীদের অসন্তোষ, দাবিতে অনড় ট্রাক মালিকরা। 10,000 টাকায় কয়েক মিনিটে মেলে উচ্চশিক্ষার সনদ, বানানো হয় জমির জাল দলিলও। চক্রের 4 সদস্য গ্রেফতার, ছাড় পাবে না ব্যবহারকারীরাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে সিট বাণিজ্য, অভিযোগের তীর ছাত্রলীগের বিরুদ্ধে, প্রমাণ হলে ব্যবস্থা জানালেন নেতারা। প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। যদিও প্রধানমন্ত্রীর এবারের সফর ঘিরে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক যুগের পুরানো কমিটি ভেঙে নতুন করে কমিটি দেওয়ার কথা থাকলেও তা হয়নি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে গেল বছর লন্ডনে শেখ হাসিনার আগমনের পাশাপাশি বেশ বড়সড় আয়োজনের প্রস্তুতি নিয়েছিল যুক্তরাজ্য আওয়ামী লীগ। সেটি না হলেও এবার দীর্ঘদিন পর দলীয় সভানেত্রীর অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা। সম্প্রতি করোনা সংক্রমণের হার আবারও বাড়তে থাকায় অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার নানা কথা তুলে ধরেন তিনি। বলেন, পর্যায়ক্রমে দেশের সব বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নিয়েছে তার সরকার। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর করে দিয়েছি, এখন কক্সবাজার বিমানবন্দরটাকে আরো উন্নত করে দিচ্ছি। রাজশাহী বিমানবন্দর, শহীদপুর বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর, প্রত্যেকটা যশোর বিমানবন্দর, প্রত্যেকটা বিমানবন্দর আমরা উন্নতি করে দিচ্ছি। ডিজিটাল বাংলাদেশ আমরা হাইটেক পার্ক করে দিচ্ছি, সিলিকন সিটি তৈরি করে দিচ্ছি, হাজার হাজার আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি সমগ্র বাংলাদেশে। প্রত্যেকটা আমাদের পোস্ট অফিস এখন ডিজিটাল সেন্টারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীর এবারের সফরে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক যুগ আগের গঠিত কমিটি নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়ার গুঞ্জন উঠলেও আদতে সেটি হয়নি। তবে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বরাবরের মতোই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নয়ন এবং সমৃদ্ধির পথে থাকবে এবং আগামীতে বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। জলবায়ু সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বের নেতৃবৃন্দ যেভাবে ভূয়সী প্রশংসা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জলবায়ু পরিবর্তনে অনেক সফলতা এসেছে, আমি মনে করি যুক্তরাজ্য আওয়ামী লীগের এটাই সাংগঠনিক সবচেয়ে বড় প্রাপ্তি। এবারের যুক্তরাজ্য সফরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সমাবেশে দলে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি যখন এখানে আসেন, প্রবাসে আসেন, তখন প্রবাসীরা উজ্জীবিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীও তাদেরকে কাছে পেয়ে, সংগঠনের নেতাদেরকে কাছে পেয়ে তিনিও অনেক আপ্লুত হন। সুতরাং অবশ্যই তার সফরের মধ্য দিয়ে আমাদের সংগঠনের মধ্যে একটি নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে। ইউনেস্কোর সাধারণ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার লন্ডন থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন পর যুক্তরাজ্যের আওয়ামী লীগের সভায় অতিথি হিসেবে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার বেশ উচ্ছ্বসিত নেতাকর্মীরাও। প্রধানমন্ত্রী বারবার প্রবাসীদের অবদান স্বীকার করে বললেন, মুক্তিযুদ্ধকালীন থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনস্বীকার্য, আর তাই দেশের সব ক্ষেত্রে প্রবাসীদেরকে এগিয়ে আসার জন্য আবারও আহ্বান জানালেন তিনি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিএনপির কোনো দেশপ্রেম নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলে বলেছেন, বিদেশে পলাতক তারেক জিয়ার এত অর্থের উৎস কোথায়? তিনি বলেছেন, কোনো পলাতক আসামি দলের নেতৃত্বে থাকে কি করে?
রোববার লন্ডনে আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী। ৭ নভেম্বর প্রকৃতপক্ষে সৈনিক হত্যা দিবস বলেও জানান সরকার প্রধান। দখল করে জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী এখন সরকারি সফরে লন্ডনে। প্রথাগতভাবেই তার বিদেশ সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের ধারায় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও প্রবাসীদের সঙ্গেও বৈঠক করলেন শেখ হাসিনা। কোর্ট মার্শাল দেওয়া হয়। রোববার লন্ডনে স্থানীয় সময় বিকেলে এই নাগরিক সভায় হোটেল ক্ল্যারিজ থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন সরকার প্রধান। খালেদা জিয়ার ছেলেদের দুর্নীতি এটা কিন্তু আমাদের না, এটা আমেরিকার FBI খুঁজে বের করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, বিদেশে পলাতক তারেক রহমানের বিপুল অর্থের উৎস কোথায়? সাজাপ্রাপ্ত আসামির নেতৃত্বে পরিচালিত দলটির রাজনৈতিক অস্তিত্ব নিয়েও কথা বলেন তিনি। ওদের মধ্যে দেশপ্রেম নাই, জাতির জন্য কোনো কল্যাণ চিন্তা নাই, ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে, লুটপাটের বস্তু মনে করে। আপনারা নিজেই এখন দেখতে পারেন তাদের জীবনযাত্রা এই প্রবাসী থেকেও কিভাবে তারা জীবনযাত্রা করে, তাদের সোর্স অফ ইনকাম কি, অর্থ কোথা থেকে উপার্জন করে। তারেক জিয়াকে জিজ্ঞেস করে না কোথা থেকে অর্থ পায়, কিভাবে চলে। জনগণের সম্পদ লুট করে তারা বিলাসিতা করে, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। সাজাপ্রাপ্ত আসামি সে হলো একটা দলের নেতৃত্বে, তো সেই দলের অস্তিত্ব থাকে কিভাবে? যে দলের নেতৃত্বই হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি। জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন জানিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, ৭৫-এর পর কুয়ের মাধ্যমেই দেশ চলত। ৭৫-এর পর বাংলাদেশে ১৯ বার কু হয়েছে। জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়। ৭ই নভেম্বর প্রকৃতপক্ষে এটা সৈনিক হত্যা দিবস। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের বলবো, অনেকদিন তো এদেশে ছিলেন, বাংলাদেশে আসেন, বিনিয়োগ করেন, অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। দেবাশিস রায়, সময় সংবাদ। অনুপ্রসঙ্গ, সারা দেশে বর্ধিত ভাড়ায় চলছে গণপরিবহন। 3 দিন পর যান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরলেও ভাড়া বাড়ায় অসন্তোষ রয়েছে যাত্রীদের মধ্যে। সে খবর জানাতে চট্টগ্রাম নগরীর কদমতলী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী ফেরদৌস লিপি এবং পণ্যবাহী পরিবহন ধর্মঘটে হিলি স্থলবন্দরে বিরূপ প্রভাবের খবর জানাতে সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। আমরা প্রথমেই যাব লিপির কাছে। লিপি, তামিম, প্রায় 3 দিন পর কিন্তু চট্টগ্রাম সহ সারা দেশের যে গণপরিবহন বন্ধ ছিল সেটা স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখেছি যে বাস টার্মিনালগুলোতে দূরপাল্লার যেসব বাস সেগুলো ছাড়ছে, আন্তজেলার বাসগুলো ছাড়ছে এবং চলছে কিন্তু শহরের মধ্যে যে সিটি সার্ভিস সেগুলো সহ অন্যান্য গণপরিবহন। তবে এখনও বন্ধ আছে পণ্য পরিবহনকারী যে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি সহ অন্যান্য যে যানবাহন আছে সেগুলো। এখন সকাল থেকে আমরা যে টার্মিনালে অবস্থান করছি সেখানে আমরা দেখছি যে শ্রমিকরা কিন্তু তাদের গাড়ি নিয়ে প্রস্তুত এবং কিছু কিছু গাড়ি ছেড়ে গেছে। তবে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম এবং শ্রমিকরা বলছেন হয়তো সকালের দিকে কম, যেহেতু টানা 3 দিন ধর্মঘট ছিল এই কারণেও যাত্রী সংখ্যা কিছুটা কম, কারণ যাত্রীরা অনেক বেশি যেহেতু 3 দিন ধরে ভোগান্তির মধ্যে ছিল, ফলে আজকেও যাত্রীরা আসবে কি আসবে না সে একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। তবে এখানে যেসব যাত্রী আছে তারা বলছেন যে যেমন এই টার্মিনাল থেকে কিন্তু সাধারণত যে দূরপাল্লার বাস ছেড়ে যায় সেগুলো মূলত নোয়াখালীমুখী এবং চৌমোহনী, মাইজদি এইসব এলাকায় যায় এবং কিছু কিছু বাস যায় ব্রাহ্মণবাড়িয়ার দিকে। এবং আমরা এখানকার যেসব শ্রমিক আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগে যেমন চৌমোহনী এবং মাইজদির ভাড়া ছিল জনপ্রতি 200 টাকা এবং সেটা যে মালিক কর্তৃপক্ষ সেটা তাদেরকে আজকে নিতে বলেছে 250 টাকা করে, এবং ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যে বাসগুলো যায় সেখানে ভাড়া ছিল জনপ্রতি 300 টাকা এবং সেটা তারা এখন রাখছে 400 টাকা করে। তো এই
অবস্থা হচ্ছে দূরপাল্লার বাসের ক্ষেত্রে। আর সিটি সার্ভিসের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা দেখছি যে আসলে গত 3 দিনে যে ভোগান্তি, বিশেষ করে কর্মজীবী যেসব মানুষের, সেসব মানুষরা আজকে কিন্তু স্বস্তি প্রকাশ করেছে যে অন্তত বাস পাওয়া যাচ্ছে। তবে তারা কিছুটা অভিযোগ করেছে, আমাদেরকে বলছেন যে বাস ভাড়া কিন্তু সিটি সার্ভিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো 5-10 টাকা করে বাড়ানো হয়েছে, এবং যেটা হয়তো আগ্রাবাদ থেকে নিউ মার্কেট পর্যন্ত যে ভাড়াটা হয়তো 6 টাকা 60 টাকা, সেটা নেওয়া হচ্ছে প্রায় কিন্তু 15 টাকার মধ্যে। এবং তারা বলছেন যে কোনো ধরনের যে সরকারি নির্দেশনা, সেক্ষেত্রে তারা যে বাস যে মালিক কিংবা যে শ্রমিক, তারা কিন্তু সেটা মানছেন না, তাদের থেকে 10 টাকা 15 টাকা করে বেশি নিচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ খবর। আমরা সিলি স্থলবন্দরে চলে যাব, সেখানে আমাদের সহকর্মী শফিক আছে, সেখানকার অবস্থা জানতে। ধন্যবাদ এলিপি। আজকে ৪র্থ দিনের মতো পরিবহন লরি ধর্মঘট চলছে। এরই একটা বিরূপ প্রভাব পড়েছে হিল স্থলবন্দরের বাণিজ্যে। হিল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে, তবে পণ্য পরিবহনের যে একটা ট্রাক সংকট থাকার কারণে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়েছে বাণিজ্যে। আমরা দেখেছি যে গত 4 দিন থেকে যে পণ্যবাহী ট্রাক ভারত থেকে আসছে, সেটাও কিন্তু অনেকটাই কিন্তু আমদানি কমে দিয়েছে আমদানিকারকরা। কারণ পণ্যবাহী ট্রাকগুলি কিন্তু হিল স্থলবন্দরে আসার পরে তারা এখান থেকে যে বিক্রি যে বেচা কেনা হয়, সেটা কিন্তু এক ধরনের স্থবির হয়ে পড়েছে বলা যেতে পারে। যে পণ্যগুলি ঢুকছে, প্রবেশ করছে, সেগুলো কিন্তু আমদানিকারকরা তাদের গুদামে নিচ্ছে। সেই গুদামগুলিতে পর্যাপ্ত জায়গা নেই, এমনটা আমাদেরকে আমদানিকারকরা জানিয়েছেন। আজকে আমি সকালে আমদানিকারকদের সাথে কথা বলেছিলাম। আমদানিকারকরা যেমনটা বলছেন যে হিল স্থলবন্দর দিয়ে তারা যে পণ্যগুলি আমদানি করে থাকে, সে পণ্যগুলি তারা কিন্তু বিক্রি করে থাকে দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে। কিন্তু এখানে পাইকার পত্র কিন্তু এখানে আসে পণ্য কিনতে আসেন, সে পণ্য বা এখানে পণ্য বিক্রি করতে পারছেন না। এতে বেশ একটা বিরূপ প্রভাব পড়েছে। পাশাপাশি কিন্তু এখান থেকে যে ড্রাইভারগুলি ভারত থেকে আসে, তারা কিন্তু পণ্য খালাস না করতে হবে, তাদেরকে সমস্যা পড়তে হচ্ছে। তো হিল স্থলবন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে, পণ্যবাহী ট্রাক না আসার কারণে ব্যবসায় একটা বিরূপ প্রভাব পড়েছে। হিল স্থলবন্দর থেকে যে আমার কাছে ছিল এতটুকু। হিলি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক, এবং তারও আগে চট্টগ্রাম নগরীর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি, জানাচ্ছিলেন সেখানকার গণপরিবহনের সবশেষ খবর। সকালের সময় আরও থাকছে। 5 বছরেও বাণিজ্যিক উৎপাদনে আসেনি পাটের তৈরি সোনালী ব্যাগ। অর্থ বরাদ্দের অভাবে থমকে আছে কার্যক্রম। চালু হলে পলিথিন থেকে রক্ষা পাবে পরিবেশ। আরএফএল পিভিসি ফিটিংস, গ্রেড 1 ভার্জিন ম্যাটেরিয়াল, যা নিশ্চিত করে সেরা কোয়ালিটি। তাই কিনুন, লাগান, ভুলে যান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সনদ 5,000, বিশ্ববিদ্যালয়ের সনদ 10,000 টাকা। বানানো যাবে যে কোনো দলিল দস্তাবেজের হুবহু কপিও। সময় লাগবে মাত্র কয়েক মিনিট। মূল সনদে থাকা নাম, রোল নম্বর পরিবর্তন করে মনগড়া নাম নম্বর ব্যবহার করে তৈরি হচ্ছে নকল সনদ। নকল সার্টিফিকেট তৈরি চক্রের 4 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে আইনের আওতায় আনা হবে নকল সনদকারীদেরও। বুলবুল রেজার রিপোর্ট। একটি মাধ্যমিকের সনদ পেতে একজন শিক্ষার্থীর অপেক্ষা করতে হয় 10 বছর। এর পেছনে থাকে অনেক শ্রম, মেধা আর আর্থিক বিষয়। অথচ নীলক্ষেতের বাকুশা মার্কেটের এই দোকানি মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলেন সেই সার্টিফিকেট। খরচও সামান্য, ব্যক্তিভেদে 5 থেকে 20,000 টাকা। গেল 5 বছর ধরে এভাবেই যে কোনো পাবলিক পরীক্ষার জাল সনদ তৈরি করে আসছেন তিনি। একটি কম্পিউটার, একটি প্রিন্টার আর কিছু কাগজপত্র, বিনিয়োগ এতটুকুই। নাম, বাপের নাম, মার নাম, আর মাদ্রাসা বা স্কুলে যেটাই হোক ওই নাম নেই। তারপরে আমরা ওই নামগুলো এখানে টাইপ করে কোন গ্রুপ নেবে গ্রুপগুলো বসাই। তারপর একটা পয়েন্ট যেটা দরকার, ওই পয়েন্টটা দিলে জন্ম তারিখ দিয়ে তারপর আমরা প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিই। জাল সার্টিফিকেট তৈরি চক্রের প্রধান সহ 4 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 3 ধাপে কাজ করে চক্রটি। প্রথম ধাপে তারা সনদ প্রত্যাশীদের খুঁজে বের করেন। মাঝখানে থাকে একটি দালাল শ্রেণী যাদের কাজ চুক্তি করা। শেষ ধাপে থাকে কিছু কম্পিউটার কম্পোজের দোকানি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব সনদই তৈরি করে চক্রটি। জমির জাল দলিল বানাতেও দক্ষ তারা। খালি চোখে বোঝার খুবই কষ্টসাধ্য যে এটা অরিজিনাল না এটা ভুয়া, নকল। যেখানে বিশেষ করে সার্টিফিকেট স্ক্রুনিংয়ের সুযোগটা কম, সেই সমস্ত জায়গায় তারা এই সার্টিফিকেটগুলো দিয়ে
তারা আসলে বিভিন্ন রকম কাজবাজ বা চাকরি করে। পুলিশ বলছে নকল সনদ প্রত্যাশীরাও সমান অপরাধী, আইনের আওতায় আনা হবে তাদেরকেও। নিয়োগের আগে সার্টিফিকেট যাচাই করার পরামর্শ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। যারা এই কাজটির সাথে জড়িত তারাও যেমন অপরাধী, যারা এই অপরাধীর সাথে সহযোগিতায় তারা কাগজগুলি বানায় তারাও কিন্তু একইভাবে তারাও অপরাধী। যেই সংস্থার এই সার্টিফিকেটগুলি প্রয়োজন বা যারা চাকরি দেবে তারা যেন যথাযথ ভেরিফাই করে নেয়। রাজধানীর নীলক্ষেত কেন্দ্রিক সংঘবদ্ধ জাল সার্টিফিকেট চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে সিট বাণিজ্য, আবাসিক শিক্ষার্থীকে বের করে দেওয়া সহ নানা অভিযোগ উঠেছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি কোনো শিক্ষার্থী। সংগঠনের কারো বিরুদ্ধে এমন অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান দায়িত্বশীল নেতারা। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্ট। করোনা সংক্রমণ কমে আসায় ১৯ মাস বন্ধ থাকার পর গত ১৭ অক্টোবর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া হয়েছে। কিন্তু অনেক শিক্ষার্থী এখনও ক্যাম্পাসে না আসায় আবাসিক হলগুলোতে অনেক সিট খালি রয়েছে। এই সুযোগে ফাঁকা সিটের তালিকা তৈরি করছে ছাত্রলীগ। হল খোলার পর ৩ সপ্তাহ না যেতে সিট বাণিজ্য, আবাসিক শিক্ষার্থীকে বের করে দেয়া ও সিট দখলে রুমে তালা ঝুলিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। কোনো রুমে তারা তালা ঝুলিয়ে দখল করে নিচ্ছে, আবার কোনো রুমে তারা খোঁজ নিয়ে দেখেছে যে হয়তো মাস্টার্স পরীক্ষা শেষের দিকে নতুন তালা লাগিয়ে সেই সিটগুলো নিয়ন্ত্রণ করে নিচ্ছে। প্রত্যেকটা রুমে হচ্ছে নক করতেছে এবং সেটা খুবই খারাপভাবে। আপনি কাকে বলে উঠছেন? আপনি আমাদেরকে বলে উঠেন নাই কেন? আপনি কালকে নেমে যাবেন, এরকম অহরহ ঘটনা ঘটতেছে। এ ব্যাপারে জানতে চাইলে প্রভোস্টরা কৌশলে বিষয়টি এড়িয়ে গিয়ে নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দ দেওয়ার কথা জানান। এটি আমার কাছে সেরকম কোনো তথ্য নাই। আমরা শিক্ষার্থীদের অফিসিয়ালি যেগুলো দিচ্ছি, অফিসিয়ালি তারা আবাসিকতা নিচে হলে উঠতেছে। আমার জানা মতে এইরকম কিছু রিলোকেশনের প্রবলেম হতে পারে। সংগঠনের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দায়িত্বশীলরা। আমাদের কারো বিরুদ্ধে যদি ছাত্রলীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। অবশ্য প্রক্টর জানান, সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে হল প্রভোস্টদের নানা দিক নির্দেশনা দিয়েছেন। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটেও থাকে সে ব্যাপারে তারা ইনস্ট্যান্ট সজাগ থাকবেন। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 35,500 শিক্ষার্থী অধ্যয়নরত। হলগুলোতে 10,000 শিক্ষার্থীর আবাসন সুবিধা রয়েছে। বাকি 25,500 শিক্ষার্থীর ঠাঁই হয় নগরীর বিভিন্ন ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে সাইফুর রহমান রকি, সময় সংবাদ। আবারও জানাবো গণপরিবহন চালুর খবর। রাজশাহীতে নতুন ভাড়ায় চলছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস। এতে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত নগরীর ভদ্রা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রাকিবুল হাসান। রাকিব, গেল 3 দিন বাস চলাচল করেনি সারা দেশে এবং রাজশাহীতেও। ভোগান্তি বেড়েছে যাত্রীদের, কিন্তু সেই ভোগান্তি কি কমেছে? সেই ভোগান্তি রূপান্তরিত হয়ে যাত্রীর মানিব্যাগে প্রভাব ফেলেছে এবার। কেননা গতকালকে যে সিদ্ধান্তটি হয়েছে তাতে করে আজকে সকাল থেকে আমরা রাজশাহীর কেন্দ্রীয় বাস টার্মিনাল, শিরোইল, ভদ্রা বিভিন্ন জায়গায় আসলে ঘুরে দেখেছি যে আসলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে। এটি যাত্রীরাই অভিযোগ করছেন। তারা বলছেন যে করোনাকালীন সময়ের পরে আবারও যখন ঘুরে দাঁড়াচ্ছে সবকিছু, ব্যবসা বাণিজ্য, যাতায়াত, তখন ঠিক সেই মুহূর্তে কিন্তু এই যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সেটি আসলে সমন্বয় করতে না পেরে পরিবহন মালিকদের যে এই যে প্রতিবাদী আচরণ এবং এর ফলে যে ভাড়া বৃদ্ধি, সেটি কিন্তু আদতে কারোই আসলে উপকারে আসেনি, বরং এটি জনগণের জন্য অনেক বেশি ভোগান্তির হচ্ছে। এবং যারা যাত্রী আছেন তারা যেটি বলছেন যে আসলে আগে যারা এখান থেকে নাটোর, রংপুর, বগুড়া, পাবনা যেই ভাড়াটি আসলে তাদেরকে দিতে হতো তার থেকে কিন্তু এখন অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। এবং যেখানে একজন যাত্রী 50 টাকা ভাড়া দিয়ে যেতেন সেখানে কিন্তু 80 টাকা আসলে দিতে হচ্ছে। আমরা একটু বাসের উপরে উঠতে চাই এবং এখানে আসলে একটু দেখছেন
যে অন্যান্য সময় থেকে কিন্তু এখন যারা যাত্রীরা আছেন তারা যেটি বলছেন যে তাদেরকে কিন্তু অনেক বেশি আসলে ভাড়া গুনতে হচ্ছে। কেউ কেউ আসলে এটিতে অনেক বেশি ক্ষুব্ধ হয়েছেন, প্রতিবাদ করেছেন। তারপরেও এখানে যারা পরিবহন শ্রমিকের সঙ্গে সংশ্লিষ্টরা আছেন তারা যেটি বলছেন যে আসলে তাদের যে পরিমাণ আসলে ভাড়া নির্ধারণ হয়েছে তার থেকে তারা তুলনামূলক কম নেওয়ার চেষ্টা করছেন এবং এতে করে আসলে তারা চেষ্টা করছেন যাতে করে যাত্রীদের ভোগান্তি না হয়। কিন্তু যারা শিক্ষার্থী আছেন এখান থেকে ময়মনসিংহ, ঢাকা বা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তারা যেটি দাবি করছেন যে তাদের আসলে এই ভাড়াটি অনেক বেশি হয়ে গেছে এবং এটি তাদের জন্য আসলেই একটি ভোগান্তির আরেকটি কারণ। এবং তারা যেটি বলছে তামিম যে আসলে যেই ভাড়াটি বৃদ্ধি করা হচ্ছে তা আসলে তাদের জন্য অতিরিক্ত হয়েছে এবং এইটি আসলে কমানোটা জরুরি ছিল এবং যে সিদ্ধান্তটি হয়েছে সেটি আসলে যাত্রীদের জন্য কখনোই সুখকর হয়নি বলে তারা এখান থেকে আমাদের কাছে দাবি করেছেন। এবং তারপর আমরা দেখছি যে আসলে পরিবহনের পক্ষ থেকে একটি চার্ট দেওয়া হবে এখানে নতুন ভাড়ার তালিকা এবং সেটি আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটি আসলে পরবর্তীতে এই যাত্রীদের থেকে আসলে জানা যাবে। তো তামিম, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর ভদ্রা এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। 5 বছরেও বাণিজ্যিক উৎপাদনে আসেনি পলিথিনের বিকল্প পাটের তৈরি সোনালী ব্যাগ। অর্থ বরাদ্দের অভাবে এখনও কেনা যায়নি স্বয়ংক্রিয় ব্যাগ সিলিং মেশিন। এরই মধ্যে শেষ হয়েছে নির্ধারিত পাইলট প্রকল্প। সোনালী ব্যাগ বাণিজ্যিক উৎপাদনে আসলে শুধু দেশে নয়, রপ্তানি সম্ভব বিদেশের বাজারেও। বিজ্ঞানীদের দাবি সোনালী ব্যাগের মধ্য দিয়েই সম্ভব বাজারে পলিথিনের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করা। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। সড়ক থেকে নদী পরিবেশ আজ হুমকির মুখে পলিথিনের ভয়াবহতায়, যার প্রভাবে ধ্বংস হচ্ছে পরিবেশ। ক্যান্সার সহ বিভিন্ন মরণব্যাধি রোগের কারণও এই পলিথিন। এই পলিথিন থেকে মুক্তি দিতে 2016 সালে দেশে বাংলাদেশের বিজ্ঞানী আবিষ্কার করে পাট থেকে পলিথিন, যার নাম সোনালী ব্যাগ। ঢাকার ডেমরার শীতলক্ষা নদীর তীরে সরকারি পাটকল লতিফ ভবানী জুট মিল, সেখানে তৈরি হয় সোনালী ব্যাগ। আঁশ থেকে প্রথমে সূক্ষ্ম সেলুলোজ আহরণ করে আলাদা করে নেওয়া হয়, যা পানিতে অদ্রবণীয় সেলুলোজকে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে পরিবর্তন করা হয়। পরে বিশেষ তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়ার দ্রবণটি ড্রায়ার মেশিনের ভেতরে পরিচালিত হয়, যা রূপ দেয় পলিথিনে। বিজ্ঞানীদের দাবি এই পলিথিন বাজারে আসলে রক্ষা পাবে পরিবেশ। প্লাস্টিকের কারণে যেভাবে আমাদের ক্ষতি হচ্ছে সেই ক্ষতির দামটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না। যেমন প্লাস্টিকের কারণে পরিবেশে ড্রেনগুলো ব্লক হয়ে যাচ্ছে, এই ব্লকেজগুলো ওয়াশ করতে বা ক্লিন করতে যে টাকাটা ব্যয় হচ্ছে এটা কিন্তু আমরা চিন্তা করতেছি না। এটা যেহেতু একটা নতুন টেকনোলজি, নতুন একটা জিনিস, বাইরে এটার কোথাও কোনো মেশিনও নেই। সো সেই হিসাবে আমরা যতটুকু পারছি নিজেদের আইডিয়া দিয়ে কাস্টমাইজ মেশিন করছি। এছাড়াও বাইরেও আমরা খোঁজ খবর নিচ্ছি যে এই টাইপ মেশিন কারা বানাচ্ছে বা কেউ বানিয়ে দিতে পারবে কিনা। সরকারের কাছে এরই মধ্যে পাঠানো হয়েছে অর্থ চাহিদা, তবুও থমকে আছে প্রকল্প। সোনালী ব্যাগের উদ্ভাবক জানান, পৃষ্ঠপোষকতা পেলে দ্রুতই বাণিজ্যিক উৎপাদনে যাওয়া সম্ভব। তবে ব্যাগ বাজারজাত করতে প্রয়োজন আরো 300 কোটি টাকা। সরকারি জিনিসের কিন্তু টাকা অ্যাডভান্স দিয়ে কেউ কিনে আনে না, যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান। এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হতো তাহলে যে ঠিক আছে আমি তোমাকে 30 লক্ষ টাকা দিয়ে দিলাম, 20 লক্ষ টাকা দিয়ে দিলাম, তোমার মেশিন শুরু করো। এইগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতা তো আছে। সেজন্য গভর্নমেন্টের কাছে আমাদের একটা প্রস্তাবনা পাঠানো হয়েছে। গভর্নমেন্ট যদি সেই প্রস্তাবনা যদি মেনে নেয়, পাস হয়, তাহলে টাকা আসলে আমরা পরবর্তী স্টেজে দৈনিক 10 টন বা 5 টন একটা আইডিয়াস নিয়ে আমরা আগাইতে পারবো। বিশ্বের 193টি দেশের প্ল্যাটফর্ম আর্থ ডে নেটওয়ার্কের 2018 সালে করা জরিপে দেখা যায় পলিথিন ও প্লাস্টিক বর্জ্য উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান 10ম। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 25 দিন ধরে শেরপুরের শ্রীবর্ধী উপজেলার পাহাড়ি অঞ্চলে ভারত থেকে আসা অর্ধ শতাধিক বন্যহাতির দল প্রায়ই খাবারের সন্ধানে নেমে আসছে লোকালয়ে। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, বনকে হাতির নিরাপদ আবাসস্থল করতে পারলেই নিরসন হবে হাতি মানুষের দ্বন্দ্ব। শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে সাদিকুর রহমানের রিপোর্ট। একের পর এক মানুষ বন উজাড় করায় বন্যপ্রাণীর দেখা মিলছে এখন লোকালয়ে। হাতি দেখলেই ইটপাটকেল নিক্ষেপ করছে মানুষ, আর তাতেই ক্ষিপ্ত হয়ে হাতিও তেড়ে আসে মানুষের দিকে, নষ্ট করছে ফসলের ক্ষেত আর সবজি বাগান। মানুষকে পাহাড় থেকে সরিয়ে নিয়ে অন্যখানে পুনর্বাসনের মাধ্যমে এই হাতি মানুষের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে নিরসন সম্ভব। হাতির যে নিজস্ব ভূমি, তার আবাস, সেই আবাসটা তাকে ফিরিয়ে দিতে হবে। তার আবাসে যেন আমরা অনধিকার চর্চা না করি। হাতির আক্রমণ থেকে নিজেদের ফসল রক্ষায় প্রতিদিন কেরোসিন দিয়ে মশাল জ্বালিয়ে রাত জেগে পাহারা দিচ্ছে এলাকাবাসী।
আমরা এই বর্ডারের সীমানায় আসছি হাতি দেখার জন্য, আমার ওয়াইফের নিয়ে আসছি। সেই সুদূর রাজীবপুর থেকে আসছি, রাজীবপুর রৌমারি। শুনছি যে হাতি আসছে, এর আগেও আসছিলাম, অনেক আগেও আরো আসতো হাতি, মানে আইসা 5-7 দিন থেকে চলে যেত, কিন্তু এবার আইসা অনেক মানুষের ক্ষতি করতেছে। এলাকাবাসী অনেক ইয়ার মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি, সবসময় হাতির সাথে যুদ্ধ করে চলতেছি আমরা। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণীর আক্রমণ থেকে বাঁচতে বনকে করতে হবে হাতির জন্য নিরাপদ আশ্রয়স্থল। সবার সাথে কাউন্সেলিং করে মানুষকে যদি বোঝাতে সক্ষম হয় যে আসলে এই বনটা হচ্ছে হাতির বা অন্যান্য বন্যপ্রাণীর বসবাসের জন্য, তাহলে আমার মনে হয় হাতি এবং মানুষের ভিতরে যে দ্বন্দ্বটা আছে তা আস্তে আস্তে কমে আসবে। প্রতি বছর ভারত থেকে আসা বন্য হাতির দল দেশের সীমান্ত এলাকায় 3 থেকে 4 দিন অবস্থান নিলেও এবার প্রায় 25 দিন ধরে রয়েছে। হাতি ও মানুষের এই যুদ্ধে গত 30 বছরে প্রায় 1.5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আর হাতি মারা গেছে প্রায় অর্ধ শতাধিক। সময় সংবাদ, শেরপুর। বিশ্বকাপ ব্যর্থতার পর টনক নড়েছে দেশের ক্রিকেটের নীতি নির্ধারকদের। আসন্ন পাকিস্তান সিরিজেই পাল্টে যাচ্ছে স্কোয়াড, কোচিং স্টাফেও আসছে পরিবর্তন। বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান বলছেন, ব্যর্থতা নিরসনে নতুন পরিকল্পনা নিয়েছে বিসিবি। মাহবুব রিবনের রিপোর্ট। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, সুধিতে হইবে ঋণ। গভীরের ক্ষত সারিয়ে না তুলে এতদিন শুধুই দেয়া হয়েছিল প্রলেপ। ফলাফল তো পাওয়া গেছে হাতে নাতেই। অবশেষে বোধোদয় হয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। পরিবর্তনটা দেখা যেতে পারে আসন্ন পাকিস্তান সিরিজেই, যে সিরিজ হতে পারে দেশের ক্রিকেটের জন্য দারুণ একটা লাইফলাইন। আমূল বদলে যাচ্ছে স্কোয়াড। 7 ক্রিকেটার নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন সুপ্রিম পাওয়ার পাওয়া সুজন। সঙ্গে আছেন বিপদের বন্ধু কোচ সালাউদ্দিন। গুঞ্জনের এখানেই শেষ নয়, পুরো খবর ডমিঙ্গোকে ছুড়ে করা হেডমাস্টার চান্ডিকা হাথুরা সিংহের সঙ্গে নাকি আলাপ চলছে বিসিবির। ব্যর্থতার কারণ অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখনও গঠন করা না হলেও বিসিবি কর্তারা দফায় দফায় বৈঠকে বসছেন নিজেদের মধ্যে। তবে এত সব আয়োজন যে সিরিজকে ঘিরে, সে পাকিস্তান সিরিজ নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার। টি20-র সঙ্গে বিশেষ দৃষ্টি থাকবে টেস্টেও, কারণ এই সিরিজ দিয়ে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে টিম টাইগার। গতবার অনেক কারণে আমরা ভালো করতে পারিনি, আমাদের প্রিপারেশন ভালো ছিল না, কোভিডের জন্য কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারদেরকে আমরা পাইনি। তো আল্লাহর রহমতে ওগুলা সব কিছু এখন বর্তমানে রিকভারি করে আসছে, সবাই এখন ফিট আছে, সবাই এখন ফর্মে আছে। আল্লাহর মতে এই জিনিসটা যদি ধরে রাখতে পারি আমরা, তাহলে ইনশাআল্লাহ আমরা পাকিস্তানের সাথে ভালো করব। তবে এখনও আলোচনার বাইরে উইকেট, ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো কিংবা পাইপলাইন নিয়ে দীর্ঘমেয়াদে পরিকল্পনা। গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো এড়িয়ে গেলে আদতে সবই হবে পণ্ডশ্রম। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বিদেশে পলাতক তারেক জিয়ার অর্থের উৎস কি জানতে চান প্রধানমন্ত্রী। লন্ডনে নাগরিক সভায় বললেন, বিএনপির কোনো দেশপ্রেম নেই। নতুন ভাড়ায় চলছে গণপরিবহন। 3 দিন পর যান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরলেও বর্ধিত ভাড়ায় যাত্রীদের অসন্তোষ, দাবিতে অনড় ট্রাক মালিকরা। এবং 10,000 টাকায় কয়েক মিনিটে মিলে উচ্চশিক্ষার সনদ, বানানো হয় জমির জাল দলিলও। চক্রের 4 সদস্য গ্রেফতার, ছাড় পাবে না ব্যবহারকারীরাও। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।